নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো লেখিকা লীলা মজুমদার রচিত গল্প মাছ ধরা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প মাছ ধরা। ভ্রমণের কথা বলতে গেলে আমার দৌড় হলো কলকাতা থেকে শান্তিনিকেতন, আবার শান্তিনিকেতন থেকে কলকাতা। একটা গাড়ি ছিল, সেটা বোলপুর ছাড়তো বেলা 4টের পর, আর হাওড়া পৌঁছতো রাত 8:30। ঘণ্টা চারেকের রাস্তা। ছাড়তো বলছি কারণ আর ও গাড়িতে যাতায়াত করি না এখন। তবে এ কথা বলতে বাধা নেই যে যাত্রাটি ছিল বড়ই রোমাঞ্চকর। প্রথম কথা, গাড়িটির 1 ঘন্টা আগে পরে আসা কিছুই বিচিত্র ছিল না। এ লাইনে 20 মিনিট লেটকেও আমরা অন টাইম বলি। রোমাঞ্চ অন্য কারণে। গাড়ির বাতিগুলো ছিল কেমন যেন, ট্রেন ছাড়লেই জ্বলে উঠত। যতই বেগ বাড়ত ততই জোরালো হয়ে উঠত, কিন্তু কোনো স্টেশনে এসে ঢুকলে কমতে কমতে শেষটা নিবেই যেত। কে নামলো কে উঠল কিছুই মালুম দিত না। হঠাৎ হঠাৎ অন্ধকার কথা কয়ে উঠত। একবার ওই গাড়িতে কলকাতা ফিরছি আমরা জনা তিনেক। আলো ওই রকম বাড়তে বাড়তে কমতে কমতে শেষটা এক্কেবারে নিভে গেল। কর্ড লাইন দিয়ে চলেছি এটুকু টের পাচ্ছিলাম। অন্ধকারে একদল লোক লটবহর নিয়ে গাড়িতে উঠল, এইটুকু টের পেলাম। সঙ্গে সঙ্গে মৃদু একটা গন্ধে কামরা ভরে গেল, আর আমার জ্যাঠামশাইদের জন্য বড়ই মন কেমন করতে লাগলো। কোন কালে তারা স্বর্গে গেছেন, এখন হঠাৎ কেন তাদের জন্য মন কেমন করবে? ট্রেনের বেগটা একটু বাড়তেই আলো জ্বলে উঠল। আমিও মন কেমনের কারণ বুঝলাম। যারা উঠেছিলেন তাদের কাপড় চোপড় আলুথালু, অপরিষ্কার, নাক মুখ রোদে পোড়া কালো ভূত, কিন্তু চোখে সুগভীর তৃপ্তি। সঙ্গে লটবহর হলো লম্বা লম্বা বাঁশের ছিপ, গোল গোল বেতের চুপড়ি, তাতে কালো কালো কিছু কিলবিল করছে, আর একটা ময়লা ন্যাকড়া বাঁধা কাঠের বাক্স, তার ভেতর থেকে ভুর ভুর করছে মশলার গন্ধ। প্রাণটা আঁকুপাকু করে উঠল। এ যেন আমার বড় চেনা গন্ধ। খুব একটা সুগন্ধ হয়তো নয়, কিন্তু নাকে যেতেই হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সোজা ভাষায় এটি মাছ ধরার চারের গন্ধ। অর্থাৎ কিনা ছুটির দিনে এরা দল বেঁধে মাছ ধরে ফিরছেন। সেই স্টেশনটাকে তখন চিনতে পারিনি, নামও পড়তে পারিনি, কিন্তু এখন আর বলে দিতে হবে না। ও ডানকুনি না হয়ে যায় না। ডানকুনি সেকালে ছিল মাছ ধরিয়েদের স্বর্গ, এখনো তাই কিনা বলতে পারি না। খালি মনে মনে বলি তাই যেন হয়। 150 বছরের পুরনো কালো পুকুরগুলোকে যেন বুঝিয়ে না দিয়ে থাকে। জ্যাঠামশাইদের 5 ভাইয়ের মধ্যে 3 জন হাতে ছিপ গাছে পিঠ দিয়ে সারা ছুটির দিন কাটিয়ে দিতে পারতেন। নষ্টের গোড়া বড় জ্যাঠা সারদা রঞ্জন, সেজ মুক্তিদা রঞ্জন আর ছোট কুলদা রঞ্জন তার ভক্ত শিষ্য। এরাও সন্ধে নামলে ওই রকম কালো মুখ আর চোখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতেন। মাছ পড়া কি না পড়ার সঙ্গে যে ওই তৃপ্তির কোনো সম্বন্ধ নেই সেটা বুঝতে আমার আর খুব বেশি সময় লাগেনি। আসল কথা হলো সাজ সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাওয়া, মাছ ধরতে বসা আর বাড়ি ফিরে মাছ ধরার গল্প করা। খুব
সহজ কাজ নয় প্রথম দুটি। এর জন্যে অনেক কাঠখড় পোড়াতে হয়। শুধু একটা মেছো পুকুর খুঁজে পেলেই হলো না, পুকুরের মালিকের সহানুভূতি থাকা চাই, কিন্তু শখ না থাকলেও চলবে। বেশি অতিথিপরায়ণ না হওয়াই বাঞ্ছনীয়। কারণ তাহলে হয়তো ঠিক যখন যে মুহূর্তে ফাতনা ডুবতে পারে মালুম দিচ্ছে, তখন বাড়ির মালিক এসে পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য পিড়াপিড়ি করে দিনটাকেই মাটি করে দিতে পারে। সহযোগ থাকবে, কিন্তু বেশি আগ্রহ থাকবে না। এই হলো আদর্শ মালিকের লক্ষণ। তারপর যাতায়াতের ভালো ট্রেন থাকা চাই। অকুস্থলে পৌঁছতে যেন অতিরিক্ত হাঁটাহাঁটির দরকার না হয়। আর আসল কথা, পুরুষ্টু কেঁচো আর তাজা বড় সাইজের পিঁপড়ের ডিমের সন্ধান জানা চাই। ছিপ বড়শি এসব নিয়ে কোনো সমস্যাই ছিল না। এসপ্ল্যানেডে বড় জ্যাঠার খেলার সরঞ্জামের দোকান ছিল। বর্মা থেকে বাছাই করা ছিপের বাঁশ আসত, ফ্রান্স অবধি চালান যেত। আরও কিছু দরকার, মাছ ধরিয়েদের অদ্ভুত সংযম থাকা চাই, যাতে সমান নেশাগ্রস্ত হয়েও সারা দিনের মধ্যে গল্প করে কি হাত পা নেড়ে ছায়া ফেলে টোপ গিলবার আগের মুহূর্তে কেউ সম্ভাব্য মাছ না ভাগায়। পরে বাড়ি ফিরে যত খুশি হাত পা নেড়ে যেসব মাছ পালিয়ে গেল তাদের মাপ জোক এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শুদ্ধ যত খুশি গল্প করা যেতে পারে। যাদের সত্যিকার মাছ ধরার নেশা নেই, তারা এমনিতেই বড় মাছ ধরা পড়েনি দেখে রেগে থাকে। কাজেই যেসব বিশাল বিশাল মাছ ধরা পড়েও খেলাতে গিয়ে পালিয়ে গেছে, হয়তো একটা ফার্স্ট ক্লাস বড়শি নিয়েই ভেগেছে, তাদের গল্প শুনবার ধৈর্য এদের থাকে না, বিশ্বাসও করে না। অতএব খানিকটা রং চড়িয়ে বললেও দোষ হয় না। যাই হোক, মশলার কথা বলা হলো না। বড় জ্যাঠা একটা চার বানিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন ইধড়াও। তার দেখা দেখি যোগিন সরকারও একটা বানালেন, তার নাম দিলেন উধার মত যাও। সুখের বিষয়, মাছেরা তার কথা শুনল না, ও চার চলল না। শুনেছি জলের ওপর বড় জ্যাঠার একটু ভালো চার ছড়িয়ে দিলেই পুকুরের চার কোণা থেকে মাছেরা ছুটে এসে মাত্র ৩-৪টে টোপ দেখে মহা চোটে অপেক্ষা করতে থাকত। কিন্তু জ্যাঠামশাইদের বলতে শুনেছি, মশলা দিয়ে ভুলিয়ে কি আলো দিয়ে চোখ ধাঁধিয়ে মাছ ধরা খুব একটা স্পোর্টিং নয়। বুড়ো বয়সে ছোট জ্যাঠা একবার মেয়ে আর নাতি নাতনিদের নিয়ে শিমুলতলা গেছলেন। সঙ্গে ছিপ বড়শি ইত্যাদি নিয়ে যাচ্ছেন দেখে সকলের কি হাসাহাসি। ওখানকার দুধ ডিম মাখন মুরগি পেলেই যথেষ্ট, তার উপর বুড়ো শখ দেখো, সেখানে ভালো পুকুর আছে কিনা তাও জানা নেই। ছোট জ্যাঠার বয়স ৭০-এর উপরে। সঙ্গী সাথী না পেলে মাছ ধরতে যাওয়া অসম্ভব। কিন্তু নেশাগ্রস্তদের আলাদা এক দেবতা আছেন, তিনি তাদের দেখাশুনো করেন। ওখানে পৌঁছেই মেছো পুকুর, খ্যাপাটে সঙ্গী সাথী সব জুটে গেল। জ্যাঠামশাই রোজ সকাল সকাল খেয়ে ছিপ নিয়ে রওনা দেওয়া আর সন্ধ্যের আগে পোড়া মুখ নিয়ে ফেরা ধরলেন। আর রোজ বড় বড় গল্প বলতে লাগলেন এই ঢাউস ঢাউস মাছ কিভাবে ফাঁকি দিয়ে ফসকে পালিয়েছে। বলা বাহুল্য, কেউ বিশ্বাস করত না। শেষটা একদিন বড় বেশি ক্লান্ত হয়ে ফিরে বেপরোয়াভাবে বলে বসলেন, এই জানিস, আজ একটা বিশ্বেরই ধরেছিলাম, সে কি খেলান খেলালো রে বাপ, জান বের করে দিল। আমি কি একলা পারি? মৃগাঙ্ক এসে হাত লাগালো, দুজনে মিলে ১ ঘন্টা খেলিয়ে কাবু করে এনে তবে তোলা হলো। মেয়ে মুখ হাঁড়ি করে বলল, কোথায় সে মাছ? জ্যাঠামশাই কাঁচুমাচু মুখ করে বললেন, মৃগাঙ্ককে দিয়ে দিলাম, আমাদের তো অত বড় বঁটি নেই।
তাই শুনে সকলে হো হো করে হেসে উঠল। ঠিক সেই সময় বাইরে থেকে ডাকাডাকি। নাতি এসে খবর দিল, মৃগাঙ্কবাবু শের পাঁচেক মাছ কাটিয়ে নিয়ে এসেছেন। ব্যাস, সব থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।